চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া। গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির। যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞ দল। বিদেশে নেওয়ার সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের হাতে। নিরাপত্তা নিশ্চিতে বেগম জিয়াকে ভিভিআইপি মর্যাদা। এভার কেয়ারে এসএসএফ পিজিআর মোতায়েন। তারেক রহমান আবেদন করা মাত্র ইস্যু করা হবে ট্রাভেল পাস। আগে গণভোট দাবিতে বরিশালে ৮ দলের বিভাগীয় সমাবেশ। পিছু না হটার হুঁশিয়ারি গোলাম পরোয়ারের। ক্ষমতায় গেলে জনগণকে নিয়ে দেশ এগিয়ে নেবে জামাত। অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইইউ। নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে চ্যালেঞ্জ দেখছেন মিলার। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার দাবি ইসির। এবং ৩ দফা দাবিতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতিতে। বিভিন্ন স্কুলে ব্যাহত বার্ষিক পরীক্ষা। পড়াশোনায় বিঘ্ন হওয়ায় অভিভাবকদের ক্ষোভ। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। চিকিৎসা গ্রহণ করতে পারছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এমনটা জানিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, আজই আসছে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। সব প্রস্তুতি থাকলেও বেগম জিয়াকে বিদেশে নেয়ার সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের উপর নির্ভর করছে বলেও জানিয়েছেন ডক্টর জাহিদ। ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অবস্থার অবনতি হলে নেওয়া হয় সিসিইউতে। সংকটাপন্ন বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা তদারকি করছে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড। ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা। বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত সবশেষ খবর জানাতে মঙ্গলবার বেলা 12:30টার দিকে এভার কেয়ার হাসপাতালের সামনে ব্রিফিং করেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জানান, চিকিৎসা নিতে পারছেন বেগম জিয়া। কোনো গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন ডাক্তার জাহিদ। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। এই সংকটময় মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই। কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে দেশের বাইরে নেয়ার বিষয়টি নির্ভর করছে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণ ও পরামর্শের উপর, জানান ডাক্তার জাহিদ। ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে, কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। বেগম জিয়ার চিকিৎসার খোঁজ নিতে মঙ্গলবার এভার কেয়ার হাসপাতালের সামনে ভিড় করেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করেন অনেকে। এদিকে এভার কেয়ার হাসপাতালের সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা আরও জানান, নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে বিদেশে নেয়ার পরিকল্পনা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় সাবেক প্রধানমন্ত্রীকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে এভার কেয়ারে বেগম জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন এসএসএফ ও পিজিআর সদস্যরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত বিশেষ এই সভায় 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। পাশাপাশি জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানান, বেগম জিয়াকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি তার পরিবারকেও অবহিত করা হয়েছে। এতে তাকে ভিভিআইপি নিরাপত্তা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি
ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বিএনপি চেয়ারপারসনের সার্বিক চিকিৎসা ব্যবস্থা ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সহ সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়। এদিকে দুপুর 2টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মোতায়েন করা হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ ও পিজিআর। তৎপরতা বেড়েছে পুলিশ সহ অন্য বাহিনীরও। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 অনুযায়ী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধান করা এই বাহিনীর অর্থাৎ এসএসএফ এর দায়িত্ব। তাই প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির ন্যায় বেগম জিয়ার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এসএসএফ নিয়োজিত থাকবে এবং তার নিরাপত্তার বিঘ্ন ঘটাইতে পারে এইরূপ গোয়েন্দা তথ্য সংগ্রহ ও আদান প্রদান করিবে এবং তাহাদিকে দৈহিক নিরাপত্তা প্রদানের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। সবশেষ খবর জানবো, সরাসরি যাব তার কাছে। রবিন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারকে নিশ্চয়ই আপনারা জানেন এতক্ষণে যে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে, এবং তারপরে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে এভারকেয়ার হাসপাতালের সামনে কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে এবং কিছু বেলা 2টার কিছু সময় আগে এসএসএফ সদস্যরাও কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন। তো এই ছিল যে নিরাপত্তাগত যে বিষয়গুলো রয়েছে সেইগুলো। আর অন্যদিকে যদি আমরা একটু যে তার স্বাস্থ্যগত বিষয় নিয়ে জানাতে চাই, মোটামুটি বেগম জিয়া এই হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই কোনো না কোনো নেতা গণমাধ্যমকে ব্রিফ করে থাকেন। তো আজকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন গণমাধ্যমকে ব্রিফ করেছেন এবং সেখানে তিনি যে কথাটি বলেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি যে চিকিৎসকরা যে স্বাস্থ্যসেবা দিচ্ছেন সেটা তিনি গ্রহণ করতে পারছেন এবং একই সঙ্গে তিনি যেটি বলেছেন যে আজকে যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসকদের দল তারা আসবে এভারকেয়ার হাসপাতালে এবং বিএনপি চেয়ারপারসনের যে সার্বিক যে স্বাস্থ্যগত বিষয়াশয় কিংবা যে চিকিৎসা সংক্রান্ত যে বিষয়াশয়গুলো রয়েছে সেগুলো তারা দেখভাল করবেন। এর বাইরে আসলে যে তাকে যে বিদেশে নেওয়ার কথা যে কথাটি বলা হচ্ছে সেটি আসলে যে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তাদের যে পরামর্শের উপর বা তাদের যে মতামতের উপরই বিএনপি চেয়ারপারসনকে দেশের বাইরে নিয়ে যাওয়ার বিষয়টি বা সেই সিদ্ধান্তটি নির্ভর করছে। এর বাইরেও তার পক্ষ থেকে ডাক্তার AJM জাহিদ হোসেন যে কথাটি বলেছেন বিএনপি চেয়ারপারসনের যে চিকিৎসার যে বিষয়াশয়গুলো রয়েছে সেই জায়গাতে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা তাদের পক্ষ থেকে যথাযথ যে সহযোগিতা সেটি দিয়ে যাচ্ছেন এবং পাশাপাশি বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানরাও কিন্তু তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবরাখবর। সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে থেকে। তারেক রহমানের দেশে আসার সুনির্দিষ্ট কোনো তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে সাংবাদিকদের তিনি বলেন এখনও ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি চাইলেই দ্রুত ইস্যু করা হবে। প্রস্তুতি আছে, যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। কতক্ষণ সময় লাগতে পারে আপনাদের কনফার্ম করতে? না, এটা তো আমরা কনফার্ম হবো না, এটা তো ওই ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা। অ্যারেঞ্জমেন্ট আছে। তার মানে তারেক রহমানের আশা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নাই? না, কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। বেগম খালেদা জিয়ার অসুস্থতার কঠিন সময়ে জনগণের ঐক্য, সহমর্মিতা, সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় সকাল 10টায় দেয়া ফেসবুক পোস্টে তিনি লিখেছেন বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিক ও শুভাকাঙ্ক্ষীদের শুভকামনা এবং দেশের মানুষের ভালোবাসা ও দোয়া গভীরভাবে তাকে স্পর্শ করেছে। এজন্য জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানান তারেক রহমান। আরও জানান দেশবাসীর সম্মিলিত সমর্থনই তাঁর পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। এদিকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়ার আয়োজন করা হয়েছে। সকালে ঝালকাঠির কাঁঠালিয়ায় তালগাছিয়া মাদ্রাসা মাঠে ছাত্রদলের উদ্যোগে আয়োজন করা হয়
দোয়া মাহফিলের। এ সময় বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন তারা। মোনাজাত শেষে খাবার বিতরণ করা হয়। বাগেরহাটেও স্বাধীনতা উদ্যানে জেলা যুবদলের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়। সুস্থ হয়ে দ্রুত নেতাকর্মীদের মাঝে ফিরে আসবেন চেয়ারপারসন, এমনটাই আশা তাদের। দেশে কারো নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। আমরা সবার জন্যই প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। ইলেকশনের সময় আমাদের ক্ষেত্রে ধরেন যে সীমান্ত দিয়ে যেন কেউ আবার ইন্ট্রুডার যেন ঢুকতে না পারে, এইগুলির ক্ষেত্রেই মেইনলি আলোচনা হয়েছে। সময় সংবাদে আরও থাকছে। কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে ধূম্রজাল, সাক্ষাতের দাবিতে পিটিআইয়ের বিক্ষোভের ডাক। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে 144 ধারা, নিরাপত্তা জোরদার। ক্ষমতায় গেলে জামাত জনগণকে সঙ্গে নিয়ে দেশ এগিয়ে নেবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে রাজধানীর বীরপুরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। জামাত মানবিক ও ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে উল্লেখ করে ডক্টর শফিকুর রহমান আরও বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারলে প্রতিটি মানুষের জন্য শান্তি নিশ্চিত হবে। জনগণকে অন্ধকারে রেখে নয়, তাদের সঙ্গে নিয়েই দেশ পরিচালনার নীতি গ্রহণ করার আশ্বাস দেন জামাত আমির। দায়িত্ব যদি আমাদের উপরে আসে রাষ্ট্র পরিচালনা, আমরা গুরুত্বপূর্ণ কাজগুলোতে হাত দেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আগে বসবো, তাদের মুখ থেকে বাস্তবধর্মী কথাগুলো শুনবো, সেগুলাকে আমলে নিব, তারপরে অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ কোনটার পর কোনটা হবে সেটা আপনাদেরকে জানিয়েই করা হবে ইনশাআল্লাহ। জনগণকে অন্ধকারে রেখে আমরা কিছুই করব না। জনগণকে সাথে নিয়ে স্পষ্ট আলো এনে আমরা আল্লাহ তৌফিক দিলে এই সমাজটাকে পরিবর্তন করতে চাই, সাজাতে চাই। জাতীয় নির্বাচনের আগে গণভোট দাবিতে আবারও রাজপথে জামাত সহ 8 দল। সংস্কারের স্বার্থে এই অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে জামাতের সেক্রেটারি জেনারেল জানিয়েছেন, দাবি থেকে পিছু হটবে না সমমনা দলগুলো। শফিক মুন্সির রিপোর্ট। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দাবিতে গত সেপ্টেম্বর থেকে সমমনা 8 দলকে নিয়ে রাজপথে সরব বাংলাদেশ জামায়াত ইসলামী। এরই মধ্যে নভেম্বরের শুরুতে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। প্রধান উপদেষ্টার ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্তকে গণ আকাঙ্ক্ষা বিরোধী আখ্যা দিলেও সে সময় কঠোর কোনো কর্মসূচিতে যায়নি জামায়াত। তবে গত শনিবার থেকে শুরু হওয়া 8 দলের 7 বিভাগীয় সমাবেশে হঠাৎ করেই জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবিতে অনড় অবস্থান তুলে ধরেন দলটির শীর্ষ নেতারা। সরকারের তৈরি করা গেজেট, এটা তো ওহির বাণী, কোরআনের বাণী না, এটা আপনারা কারো পরামর্শে করেছেন। এই গেজেটকে পরিবর্তন করতে হবে। সময় সংবাদকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, আলাদা দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের দাবি থেকে কখনোই পিছপা হননি তারা। রাষ্ট্র সংস্কারের স্বার্থেই এমন অনড় অবস্থান। ক্ষমতার কেন্দ্রে গিয়ে কেউ যেন কর্তৃত্ববাদী না হয়, এভাবেই আমরা যে সংবিধানের সংস্কারগুলো করছি, রাষ্ট্রীয় কাঠামোটা, এটা পাবলিককে বোঝানোর প্রয়োজন ছিল এবং সেটা জাতীয় নির্বাচনের আগে এটা বুঝাইতে হবে এবং তার আগে ভোট হতে হবে। জনগণ বুঝে শুনে হাতে ভোট দেবে, যারা না হাতে দিতে চাবে তারা দেবে। গণ আকাঙ্ক্ষা অনুযায়ী জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠানের দাবি ছিল জামাত ইসলামীর এবং আমরা একই সঙ্গে আন্দোলনরত অভিন্ন কর্মসূচিতে যে 8 দল তাদের। সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে গণভোটের বিষয়ে নিজেদের অবস্থান ধরে রাখার কথাও জানান জামায়াত সেক্রেটারি। প্রধান উপদেষ্টার ভাষণ, গেজেট, ইভেন জুলাই সনদের যে আদেশ জারি হলো, সব জায়গাতেই একই দিনে গণভোটের বিধান রাখা হয়েছে। আমরা 8 দল একথা এখনও বলে যাচ্ছি যে এটা না করার কারণে যে সংশয়, যে সংকট তৈরি হলো, এটা সরকারকে দূর করতে হবে। এই আন্দোলন এই দাবি থেকে সরে যায়নি। আমরা এখনও বলতে থাকবো
যে আপনি সুযোগ আছে, আপনি গণভোট আগে দেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি এই জামায়াত নেতার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। 5 দফা দাবিতে বরিশালে জামাত সহ 8 দলের বিভাগীয় সমাবেশ চলছে। বিস্তারিত জানবো বরিশালের বেলস পার্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাব তার কাছে। শুরু হয়েছে দুপুর 2টায় নির্ধারিত সময় এই সমাবেশটি শুরু হয় এবং এই মুহূর্তে বরিশাল শহরের বেলস পার্ক মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে নেতাকর্মীদের পদচারণায়। এখানকার আয়োজক কমিটি থেকে জানানো হয়েছে প্রায় 5 লাখ নেতাকর্মীরা তারা এই মাঠে এসেছেন বা এই মাঠের আশেপাশে ঘিরে তারা অবস্থান নিয়েছেন। এর মধ্যে এই সমাবেশে বক্তব্য রাখা শুরু করেছেন বাংলাদেশের 8টি ইসলামী দলের সমমনা আন্দোলনরত 8টি ইসলামী দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখা শুরু করেছেন। এর মধ্যে বক্তব্য রাখেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শাইখে চরমনাই মুফতি ফয়জুল করিম, তিনি এর মধ্যে বক্তব্য রেখেছেন। কিছুক্ষণ বাদে প্রধান অতিথি হিসেবে এই সমাবেশে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই রেজাউল করিম, সৈয়দ মোহাম্মদ মুফতি রেজাউল করিম, তিনি বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানে এই সমাবেশের সভাপতি হিসেবে। এবং প্রধান সভাপতিত্ব করছেন জামায়াতের সিনিয়র নায়েবে আমির মুজিবুর রহমান ছাড়াও সমমনা 8টি ইসলামী দলের শীর্ষ নেতারা, কেন্দ্রীয় নেতারা তারা এখানে এক এক করে বক্তব্য রাখবেন এবং 5 দফা দাবি নিয়ে তারা দেশের 7টি বিভাগীয় শহরে এই সমাবেশ করছে। আজকে 3য় দফায় বরিশালে হচ্ছে, এর আগে খুলনায় অনুষ্ঠিত হয়েছে এবং রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে। আজকে 3য় দফায় বরিশালে অনুষ্ঠিত হচ্ছে এবং 5 দফা দাবিতে তারা যেটি বলছেন যে অবিলম্বে গণভোট অনুষ্ঠিত হতে হবে, সেটি জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে, সেই সাথে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে এবং 24-এর গণহত্যার দায়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের দোসর 14 দল সহ তাদের ফ্যাসিস্টদেরকে তাদেরকে বিচার আওতায় আনতে হবে। আমার কাছে এই মুহূর্তে সমাবেশটি এখানে বরিশাল শহরে চলছে। আমার কাছে সবশেষ আপাতত বিকেল পর্যন্ত এতটুকুই খবর ছিল। পরবর্তী বুলেটিনে হয়তো আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। বরিশাল থেকে সহকর্মী অপূর্ব অপু। সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনে নতুন ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে নেয়াকে অন্যতম বড় চ্যালেঞ্জ মনে করছে ইইউ। নির্বাচন ভবনে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, নতুন ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়ার মতো উপযুক্ত পরিবেশ তৈরি করা এখন কমিশনের বড় দায়িত্ব। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছে ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন নিয়ে ইসির চলমান প্রস্তুতি সন্তোষজনক বলেও জানান ইইউ রাষ্ট্রদূত। বৈঠকে সিইসির পক্ষ থেকে জানানো হয়, সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় কমিশন সম্পূর্ণ প্রস্তুত। I mentioned the challenge will be that you have a generation of citizens who did not take part in previous polls. The Commission is ready for the holding of elections which will combine not only the popular vote but also, of course, the referendum on the July Charter. We will continue to support the holding of the first democratic election. The European Union is preparing to deploy a very large election observer mission. And how do you ensure that the elections are smooth and participatory? That's what we want to see. অন্তর্বর্তী সরকার গঠন ও শপথের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন সর্বোচ্চ আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আপিলের অনুমতি চেয়ে করা আবেদনের উপর শুনানি হয়। এদিন শুনানি করেন আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া, শিশির মনির ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 3 আইনজীবী অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদন খারিজ করে দেওয়ার আবেদন জানান। গত বছরের ডিসেম্বরে হাইকোর্টে রিট করা হয়। রিট খারিজ করে হাইকোর্ট বলেন, দেশের জনগণ বৈধতা দেয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। পরে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করা হয়। এদিকে সংবিধানের 15 সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি কাল পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। মামলায় পক্ষভুক্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকালকে রাষ্ট্রপক্ষ তার বক্তব্য উপস্থাপন করার সময় এই ব্যাপারে বক্তব্য রাখবেন। যেহেতু এটা একটা রেকর্ড, এই রেকর্ডটা দেখাবেন। যতটুকু আমরা দেখেছি, আমাদের কাছে যে কপিটা এসেছে সেই কপি অনুযায়ী তখনকার সিচুয়েশনে যেটি উপস্থাপন করা হয়েছে সেটি তো সকলের কাছেই ক্লিয়ার হয়েছে, তো স্বাক্ষর হয়েছে
সাবমিট করা হয়েছে, রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। তো সেই রেকর্ডটা সরকারই সরাসরি আদালতের সামনে উপস্থাপন করতে পারবেন। আমরা মনে করি ফর্মালিটি মেনটেন করা হয়েছে, কিন্তু এই ফর্মালিটি যদি মেনটেন নাও করতো, 106 যদি নাও নেওয়া হতো, তাও সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করার সুযোগ গণ অভ্যুত্থানের পরে নাই। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে ক্যাডেটদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আয়োজিত শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে তিনি কথা বলেন। অনুষ্ঠানে 204 জন নবীন সেনা অফিসার কমিশন লাভ করেন। শেখর চিপুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। দীর্ঘ 3 বছরের কঠোর অনুশীলনের পর কমিশন প্রাপ্তি, সেই খুশিতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস নবীন সেনা অফিসারদের। মঙ্গলবার সকালে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত হয় শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। এতে প্রধান অতিথি ছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন শেষে নবীন ক্যাডেটদের শুভেচ্ছা জানান তিনি। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। পরে পুরস্কার তুলে দেওয়া হয় সেরা চৌকস ক্যাডেটদের হাতে। প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনের জন্য সোর্ড অব অনার পান আজমাইন ইশরাক। এই সময় নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন সেনা প্রধান ও তাদের অভিভাবকরা। শৈশব থেকে আমি স্বপ্ন দেখেছি যে সেনাবাহিনীতে যোগদান করব, আজ সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে। এটা অনেক কঠিন একটা প্রশিক্ষণ ছিল, বাট আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে শেষ করতে পারছি। এই জন্য সবার কাছে আন্তরিক ধন্যবাদ। আমার কাছে খুব আনন্দ লাগছে, আমি খুব গর্বিত আমার ছেলে হতে গেছে। এবার 89তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে 184 জন এবং 60তম বিশেষ কোর্সে 20 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। দীর্ঘ কঠিন প্রশিক্ষণ শেষে এসব নবীন অফিসাররা দেশের জনগণ এবং সার্বভৌমত্ব রক্ষায় সর্বাগ্রে কাজ করবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা নিতে 10,000 টাকা পর্যন্ত ঘুষ দিতে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণকে। দেশে জাতীয় দারিদ্র্যের হার 18.7% হলেও পার্বত্য ও ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত সমতলে এই হার 80% পর্যন্ত। এমন তথ্য উঠে এসেছে টিআইবির প্রতিবেদনে। সংস্থাটি বলছে, সেনাবাহিনী ছাড়া পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। জাতীয় পর্যায়ে দারিদ্র্যের হার যেখানে 18.7%, পার্বত্য চট্টগ্রামে এর চেয়ে অনেক বেশি 65%, আর ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত সমতল এলাকায় যা 80%। অথচ সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পেতে 500 থেকে 10,000 টাকা পর্যন্ত ঘুষ দিতে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণকে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির করা ক্ষুদ্র নৃগোষ্ঠী অন্তর্ভুক্তিমূলক এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। তারা ধর্মীয়, জাতিগত এবং পেশাগত পরিচয়ের কারণে সরকারি সুবিধা পেতে বৈষম্যের সম্মুখীন হচ্ছেন বলে তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। পার্বত্য শান্তি চুক্তিতে আংশিকভাবে আদিবাসীদের ভূমি অধিকারের স্বীকৃতি দেওয়া হলেও সমতলের আদিবাসীদের জন্য এমন পৃথক কোনো ভূমি আইন নেই, এবং জাতীয় যে ভূমি সম্পর্কিত যে আইনগুলো রয়েছে সেখানেও আদিবাসীদের প্রথাগত ভূমি সত্ত্বের স্বীকৃতি নেই। বিদ্যমান যে উন্নয়ন পরিকল্পনাগুলো রয়েছে সেখানেও স্থানীয় সামাজিক, অর্থনৈতিক এবং ভৌগোলিক বাস্তবতার প্রতিফলন দেখা যাচ্ছে না। এই প্রতিবেদন প্রকাশ উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানী ধানমন্ডিতে টিআইবির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানে উন্নয়নের মূলধারায় ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণকে অন্তর্ভুক্তি করতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য দূর করার তাগিদ দেন সংস্থাটির নির্বাহী পরিচালক। বলেন, পার্বত্য এলাকায় শান্তি ফেরাতে কোনো বিকল্প নেই সেনাবাহিনীর। প্রান্তিক জনগোষ্ঠীর কেন্দ্র করে দুর্নীতি অনেক হচ্ছে, ঘুষ লেনদেন হচ্ছে, যাদের এটা হচ্ছে বাঁচা মরার বিষয়। সেখানে আমরা যেটা দেখলাম যে 500 থেকে 10,000 টাকা পর্যন্ত ঘুষ আদায় করা হচ্ছে। সমতল আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন করতে হবে, সেটা সরকারের অঙ্গীকার পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেটা কেন করা হলো না? আর যতটুকুই হয়েছে সেখানে আছে বাজেট বরাদ্দ সম্পদ, আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পেয়েছি, যে কারণে প্রতি 5 জনের মধ্যে আবেদনকারীর মধ্যে 1 জন মাত্র তালিকাভুক্ত হতে পেরেছে। এ সময় জানানো হয়, সামষ্টিক বিচারে জাতীয় পর্যায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্তির হার 24.57%, অথচ প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি মাত্র 7.31%। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে সরকারি মাধ্যমিক ও প্রাথমিকের শিক্ষকরা। এতে ব্যাহত হচ্ছে বার্ষিক পরীক্ষা।
প্রতিষ্ঠান প্রধানরা পরীক্ষা নিতে চাইলেও সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় স্কুলে এসে ঘুরে গেছে শিক্ষার্থীরা। আবার কোনো কোনো প্রতিষ্ঠান চালু রেখেছে পরীক্ষা কার্যক্রম। বার্ষিক পরীক্ষার মধ্যে শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা। মঙ্গলবার বার্ষিক পরীক্ষার জন্য স্কুলে আসে শিক্ষার্থীরা, কিন্তু শিক্ষকদের কর্মবিরতির কারণে সেই পরীক্ষা নিতে পারেনি কর্তৃপক্ষ। পরীক্ষা দিতে এসেও ফিরে যেতে হয়েছে অনেক স্কুলের শিক্ষার্থীদের। হেড স্যারের কাছে ফোন দিছিল, তো সেই সময় আসলে বলল যে এক্সাম হবে, তো একদম তাড়াতাড়ি প্রস্তুতি নেওয়া লাগছে। সেটা শুনতেছি যে হবে না। কালকে আমরা আসছিলাম প্রিপারেশন নিয়ে, কালকে হয় নাই, ঘুরে গেছি, আজকেও হয় নাই। বিসিএস ক্যাডারভুক্ত করা সহ 4 দফা দাবিতে সোমবার থেকে কর্মবিরতিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও 10ম গ্রেড সহ 3 দফা দাবিতে পরীক্ষা নেওয়া বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। আমাদের আগামীকালকের পর্যন্ত কর্মসূচি, যদি এর ভিতরে আমাদের দাবিটা মেনে নেয়, আমরা পরশুদিন থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে আমরা আমাদের পরীক্ষা শিক্ষার্থীদের নেব। মাননীয় উপদেষ্টার কাছে, দেশবাসীর কাছে আমরা জানিয়েছি, এরপর যদি আমাদের দাবিগুলো মানা না হয় তারা আমরা আরো কর্মসূচি দিতে বাধ্য হব। বার্ষিক পরীক্ষার সময় শিক্ষকদের এমন কর্মসূচিতে ক্ষুব্ধ অভিভাবকরা। শিক্ষার্থীদের উপর এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখছেন তারা। একটা বছর পড়াশোনা করছে, আর এই সময় ওদের মন মানসিকতা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। প্রতিদিনই বলে আম্মু কালকে কি পরীক্ষাটা হবে, এসে ওর বাবা এসে জিজ্ঞাসা করে যায় ম্যাডাম কি হবে। ফাইনাল পরীক্ষার মাঝ বরাবর এসে কেন এই ধরনের ডিসিশন নিয়ে বাচ্চাদের হয়রানি করতেছে? এটা কি বাচ্চাদের মানসিকভাবে তাদের উপরে প্রেসার দেওয়া হচ্ছে না? তবে সব প্রতিষ্ঠানে শিক্ষকদের কর্মবিরতির প্রভাব পড়েনি। কোনো কোনো প্রতিষ্ঠান চালু রেখেছে বার্ষিক পরীক্ষা। এমনকি কোনো কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে। আমাদেরও কিছু দাবি আছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দেশের বাইরের খবর। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের বিক্ষোভ কর্মসূচি ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে 144 ধারা জারি করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ইমরানের শারীরিক অবস্থার খবর ঘিরে অস্থিরতা সৃষ্টির আশঙ্কায় এমন পদক্ষেপ নিয়েছে শাহবাজ প্রশাসন। ভুয়া খবর ছড়িয়ে পড়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাইবার ক্রাইম এজেন্সিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির মন্ত্রী মোহসেন নাকভি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার খবর ঘিরে উত্তেজনা বাড়ছে। মঙ্গলবার সকাল থেকেই ইসলামাবাদ হাইকোর্টের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। অস্থিরতা সৃষ্টির আশঙ্কায় এদিন রাজধানী সহ পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিতেও 144 ধারা জারি করা হয়। ইসলামাবাদে 2 মাস এবং রাওয়ালপিন্ডি শহরে এই অধ্যাদেশ জারি থাকবে বুধবার পর্যন্ত। এর আওতায় সব ধরনের সভা সমাবেশ, অবস্থান কর্মসূচি, মিছিল সহ 5 জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার। এর আগে কারাবন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট ও আদালিয়া কারাগারের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয় পিটিআই। দলটির দাবি, হাইকোর্টের নির্দেশে সপ্তাহে 2 দিন ইমরান খানকে তার পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না। ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে কিছু বিষয় গোপন করা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার ছেলে কাসিম খান। গত 3 সপ্তাহেরও বেশি সময় ধরে তার সঙ্গে দেখা করতে দেয়া হয়নি বলেও দাবি করেন কাসিম। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক কারা কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যম ডন জানিয়েছে পিটিআই প্রতিষ্ঠাতা সুস্থ আছেন। এদিকে পাকিস্তানে ব্যাপক হারে ভুয়া খবর ছড়িয়ে পড়ার বিরুদ্ধে সাইবার ক্রাইম এজেন্সিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী মোহসেন নাকভি। স্থানীয় সময় সোমবার লাহোরে এক সংবাদ সম্মেলনে গত কয়েক সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 90% খবরই ভুয়া বলে দাবি করেন মন্ত্রী। নাসরিন রুমি, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া। গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির। যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞ দল। বিদেশে নেওয়ার সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের হাতে। নিরাপত্তা নিশ্চিতে বেগম জিয়াকে ভিভিআইপি মর্যাদা। এভার কেয়ারে এসএসএফ পিজিআর মোতায়েন। তারেক রহমান আবেদন করা মাত্র ইস্যু করা হবে ট্রাভেল পাস। এবং আগে গণভোট দাবিতে বরিশালে 8 দলের বিভাগীয় সমাবেশ। পিছু না হটার হুঁশিয়ারি গোলাম পরোয়ারের। ক্ষমতায় গেলে জনগণকে নিয়ে দেশ এগিয়ে নেবে জামাত। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ ইমদাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।